সবাইকে ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা রিকোয়েস্টের ভিডিও, কারণ কমেন্ট করে অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যেন আইএলটিএস রিডিং এর উপর একটা ভিডিও দেই। তো আজকে সেই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। মূল আলোচনায় আসি। আইএলটিএস রিডিং প্যাসেজ বুঝতে না পারা বা আইএলটিএস এর রিডিং এ ভালো স্কোর করতে না পারার পিছনে একটাই কারণ, যেটা আমি মনে করি, সেটা হলো আইএলটিএস এর রিডিং এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং না বাড়িয়ে আমরা কেমব্রিজের বই থেকে কোয়েশ্চেন সলভ করা শুরু করে দেই এবং এক্সাম দিতে থাকি এবং গুনতে থাকি কোন দিন কয়টা হলো। ট্রাস্ট মি, আপনি যদি এভাবে আইএলটিএস এর প্রিপারেশন নিতে থাকেন, বিশেষ করে আইএলটিএস এর রিডিং এর প্রিপারেশন নিতে থাকেন, আপনার বেসিক ইমপ্রুভমেন্ট হবে না। আপনার বেসিক যদি খুব ভালো থাকে তাহলে ঠিক আছে, আপনার বেসিকে যদি একটু ঘাটতি থাকে, মানে একটু নড়বড়ে থাকে বেসিক, তাহলে আমি বলবো আপনি যে টেকনিক ফলো করে আপনি রিডিং এর প্রিপারেশন নিচ্ছেন, তাতে করে আপনি খুব বেশি হলে 5.5 তুলতে পারবেন, এর উপরে তুলতে পারবেন না। এখন রিডিং এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং বাড়াবো কিভাবে? অনেকের হয়তো অনেক সাজেশন দিবে, অনেকে বলবে যে ইংলিশ পেপার পড়তে হবে, ইংলিশ বই পড়তে হবে, এরকম অনেক কিছু। ট্রাস্ট মি, আমি যে সাজেশন দিতে যাচ্ছি সেখানে আপনাকে এক্সট্রা কোনো বই পড়তে হবে না। আইএলটিএস এর কেমব্রিজের যে বইগুলো আছে সেগুলো পড়লেই হবে। তো আজকে আমি আপনাকে দেখাবো 12 দিনের প্রিপারেশন, বেসিক প্রিপারেশন আপনি কিভাবে নেবেন সেটা। এখন এই কেমব্রিজের বই সলভ করার, আপনি তো অনেকদিন যাবতীয় হয়তো করতেছেন বা হয়তো শুরু করবেন, ভাবতেছেন যে আমি কোয়েশ্চেন সলভ করব এবং গুনে গুনে দেখবো, এভাবে চিন্তা করতেছেন। যদি এভাবে চিন্তা করেন, এটা ভুলে যান। আজকের ভিডিওতে আমি যেভাবে বেসিক প্রিপারেশন নিতে বলবো, সেভাবে ঠিক 12 দিন আপনি বেসিক প্রিপারেশন নেন, আপনার বেসিক অবশ্যই আপগ্রেড করবে। তো 12 দিন কেন? 12 দিন এই কারণে, আমরা একটা বই সলভ করব। আমরা জানি কেমব্রিজের প্রত্যেকটা বইয়ের 4টা করে রিডিং টেস্ট থাকে এবং প্রতিটা টেস্টে 3টা করে প্যাসেজ থাকে। তো 3 4 12, তার মানে আমরা প্রতিদিন একটা করে প্যাসেজ সলভ করব। প্রতিদিন যদি আমরা একটা করে প্যাসেজ সলভ করি তাহলে আমরা অনেক সময় পাবো এবং অনেক সময় নিয়ে আমরা বেসিক প্রিপারেশন নিতে পারবো। তো এই বেসিক প্রিপারেশনের জার্নিতে আমি আপনাকে 5টা কাজ দেব। 5টা কাজের মধ্যে 4টা কাজ হচ্ছে কেমব্রিজ বই রিলেটেড, আর একটা কাজ হচ্ছে এক্সট্রা। সেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা 5 নম্বরে থাকবে। ডোন্ট মিস দ্যাট ওয়ান। তো প্রথম 4টা কাজ কেমব্রিজ বুক সলভ করার ওয়ে। এই কাজগুলো আপনাকে একদম হোমওয়ার্কের মতো কমপ্লিট করতে হবে এবং 12 দিনের চ্যালেঞ্জ নিয়ে উইদাউট এনি গ্যাপ আপনি এই কাজ 4টা করবেন। ট্রাস্ট মি, আপনার বেসিক লেভেল ইমপ্রুভ হবে। তো মূল ভিডিওতে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনার কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাকে ইন্সপিরেশন দেয়। সো ডোন্ট ফরগেট টু ডু দিস। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো চলুন 12 দিনের সেই ওয়ার্ক প্ল্যানটা আপনাদের আমি দিয়ে দিই। আমি নিয়েছি বুক নাম্বার 15 কেমব্রিজ। বুক নাম্বার 15-এর টেস্ট 1 প্যাসেজ 1 আমি এখানে নিয়েছি। এখানে আমি একটু দেখিয়ে দেব এই 4টা কাজ, যে 4টা কাজ আপনি কেমব্রিজ বই থেকে সম্পন্ন করবেন সেগুলো আমি দেখিয়ে দেব। তো চলুন সেই 4টা কাজ নিয়ে কথা বলি। প্রথম যে কাজটা আমি আপনাকে দিব, আমি যেমন একটা প্যাসেজ ওপেন করে নিয়েছি, এরকম একটা প্যাসেজ নেবেন। নিয়ে প্রথম কাজ হলো আইডেন্টিফাইং পার্টস অফ স্পেস। আমরা সবাই জানি এই যে লেখাগুলো থাকে, যে লেখায় থাকুক না কেন, সেগুলো পার্টস অফ স্পেস দ্বারাই লেখা। সব কিছু পার্টস অফ স্পেসের অন্তর্ভুক্ত। তবে আপনি সব ধরনের পার্টস অফ স্পেস আপনাকে আইডেন্টিফাই করতে হবে না। আমি আপনাকে বলবো 3টা মেজর পার্টস অফ স্পেস আইডেন্টিফাই করবেন। এটা আপনাকে করতে হবে। আপনার বেসিক যদি বেশি উইক হয় তাহলে আপনার পার্টস অফ স্পেস কিভাবে কাজ করে, পার্টস অফ স্পেস কি এবং কোনগুলো পার্টস অফ স্পেস, সেগুলো একটু শিখে নিতে হবে। কিন্তু আপনি জানেন পার্টস অফ স্পেস কোনগুলো, আইডেন্টিফাই মোটামুটি করতে পারেন, এগুলো খুব ভালোভাবে শিখতে হবে। তো সেই 3 ধরনের পার্টস অফ স্পেস কোনগুলো? একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে নাউন, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পার্টস অফ স্পিচ আপনি যদি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ফিলিং দ্য গ্যাপ
এই কোয়েশ্চেনে আনসার করায় আপনার তেমন কোনো সমস্যা হবে না। এবং যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবে তা যে কোনো প্যারাগ্রাফের মিনিং, সেন্টেন্সের মিনিং, ফ্রেজের মিনিং সহজে বের করতে পারবে। তো পার্টস অফ স্পিচের এই কাজটা আমি আপনাকে বলবো, প্রথমেই আপনি ফাইন্ডিং আউট মেইন ভার্বস। আপনি প্রথমেই একটা সেন্টেন্সের মেইন ভার্ব কি সেটা বের করে নেবেন। কারণ কি? কারণ একটা সেন্টেন্সের মেইন ভার্ব আপনি যদি জানেন তাহলে সেই সেন্টেন্সের মিনিং কি দিচ্ছে সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং এই ভার্ব আইডেন্টিফিকেশন আপনার কাছে হালকা কোনো ব্যাপার মনে হতে পারে, কিন্তু আপনি এই কাজ করতে গেলে বুঝতে পারবেন যে আইএলসের কেমব্রিজের বইয়ের রিডিং এর প্যাসেজের সেন্টেন্সের ভার্ব, মেইন ভার্ব বের করা একটু ডিফিকাল্ট। তাই এই কাজটা দিচ্ছি, কারণ এই কাজ একবার করে ফেলতে পারলে আপনি অনেক কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে সেন্টেন্স যত বড়ই হোক একটা মেইন ভার্ব থাকবে, সেই মেইন ভার্বটা কোথায়, ডোমিনেটিং ভার্ব যেটা। এবার পরের যেটা বলবো সেটা হচ্ছে আইডেন্টিফাইং প্রপার নাউন্স। নাউন তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আমি একটু হাইলাইট করে বলেছি প্রপার নাউন্স। কারণ প্রপার নাউন বলতে ব্যক্তির নাম, জায়গার নাম আর হচ্ছে আপনার জিনিসের নাম বোঝায়। বিশেষ করে ব্যক্তি এবং জায়গার নাম এগুলো একটা প্যাসেজের যে জায়গায় ব্যবহার করা হোক না কেন সেগুলো ক্যাপিটাল লেটারে ব্যবহার করা হয়। এই প্রপার নাউন্স গুলো আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করে আপনি যখন আইএলটিএস এর রিডিং এর প্যাসেজ পড়তে যান। কারণ এই প্রপার নাউন গুলোর কোনো মিনিং হয় না, বা মিনিং আপনার দরকারও হবে না, কারণ জায়গার নাম বা ব্যক্তির নামের মিনিং দিয়ে আপনি কি করবেন। তাই এগুলো এত সুন্দর করে আইডেন্টিফাই করতে হবে যাতে এটা একবার আসলে আপনি একবার একটু মনোযোগ দিয়ে পড়লেন, দ্বিতীয়বার আসলে যেন ওইটা আপনি খুব স্মুথলি স্কিপ করতে পারেন। এই স্কিপ করার জন্য আপনাকে প্রপার নাউন সুন্দর করে মানে প্রপার ওয়েতে আইডেন্টিফাই করতে হবে প্রপার নাউন করুন। তৃতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভস। আপনাকে অ্যাডজেক্টিভস আইডেন্টিফাই করতেই হবে, কারণ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে এই অ্যাডজেক্টিভস। এমনও দেখা যায় যে একটা নাউনকে মডিফাই করতে 3টার মতো 4টার মতো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। সুতরাং এই অ্যাডজেক্টিভগুলো ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করে, মানে ডিস্ট্রাক্ট করে। এই ডিস্ট্রাক্ট যেন আপনাকে না করতে পারে অ্যাডজেক্টিভ সেটা। আর ফিল ইন দ্য গ্যাপস, এই কোয়েশ্চেনের আনসার করার জন্য আপনার পার্টস অফ স্পিচ জানতে হবে, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা ভার্ব। আর আপনাকে এটা একটা ছোট কথা বলে রাখি, ফিল ইন দ্য গ্যাপস আপনি যখন ফিল করতেছেন তখন আসলে প্রায় 90% ওয়ার্ডস নাউন বসাতে হয় গ্যাপে। এটা এতদিনের আইএলটিএস এর প্রিপারেশন এবং পড়ানো থেকে আমি বুঝেছি, প্রায় 90% গ্যাপসই ফিল হয় নাউন দ্বারা। তো এই নাউন and then adjective, এই নাউন এবং অ্যাডজেক্টিভ যদি আপনি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে এই ওয়ার্ডগুলো প্যাসেজ থেকে খুব সহজে বের করে আপনি ফিল ইন দ্য গ্যাপ করতে পারবেন। এবার এই মেইন ভার্ব বের করা, তারপরে প্রপার নাউন বের করা এবং অ্যাডজেক্টিভ বের করা ছোট আমি একটু দেখিয়ে দিচ্ছি প্যাসেজ থেকে আপনি এটা কিভাবে বের করবেন। তো চলুন প্যাসেজে যাই। তো আমরা এই যে প্যাসেজে আসছি, আমরা প্রথম কাজ হচ্ছে মেইন ভার্ব কোনটা বের করব। যেমন ধরেন এটা আমাদের সেন্টেন্স, এটা ছোট একটা সেন্টেন্স, এটার মেইন ভার্ব বের করা তেমন কোনো আহামরি কোনো কাজ না। তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব, ইজ হচ্ছে মেইন ভার্ব, তার মানে এটা কোনো কিছুর বর্ণনা দিচ্ছে বা হচ্ছে ডেফিনেশন দিচ্ছে ইজ। তো এইভাবে আপনাকে মেইন ভার্ব বের করতে হবে। এটা আমি এই সেন্টেন্সে বের করেছি, আপনি পরের সেন্টেন্সে বের করবেন, সবগুলোর একটা একটা করে মেইন ভার্ব বের করবেন। আপনি যদি সত্যি আইএলটিএস এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং মানে রিডিং এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতে চান সেটা। এবার আমি বলেছিলাম যে প্রপার নাউন আপনাকে বের করতে হবে, এবং প্রপার নাউন কিছু অনেকভাবে আপনি প্রপার নাউন বের করতে পারেন। আমি যে টেকনিকটা ফলো করি সেটা হলো প্রপার নাউন গুলো বাক্যে ব্যবহৃত হলে যে জায়গায় ব্যবহৃত হোক না কেন সেটা প্রথম অ্যালফাবেটটা ক্যাপিটাল লেটার হয়, যে জায়গায় অন্য কোনো পার্টস অফ স্পিচ ক্যাপিটাল লেটার হিসেবে এইভাবে ব্যবহৃত হয় না, শুধু প্রপার নাউন ব্যবহৃত হয়। যেমন দেখেন এটা একটা প্রপার নাউন, কারণ এটা বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে এই যে সাউথ এশিয়া, সাউথ ইস্ট, এটার এস ক্যাপিটাল লেটার, এশিয়া ক্যাপিটাল লেটার, এরকম ক্যাপিটাল লেটার যতগুলো আছে এগুলো ব্যক্তি জায়গার নাম।
এগুলো প্রপার নাউন। সো এইগুলো একটু আপনি আইডেন্টিফাই করবেন যখন আমরা এই 12 দিনের প্র্যাকটিস সেশন চালাচ্ছি তখন, কারণ আমরা বেসিক বিল্ড আপ করতেছি। আপনি প্রপার নাউন যত দ্রুত আইডেন্টিফাই করতে পারবেন, আপনি আসলে কি করতেছেন, আসলে করতেছেন যে কোন বিষয়গুলো, কোন ওয়ার্ডগুলো, কোন ফ্রেজগুলো আপনি সহজে স্কিপ করতে পারবেন। এগুলো কোনো আহামরি ওয়ার্ডও না, ফ্রেজও না, যেগুলো আপনি স্কিপ করে আপনি মেইন কাজে মনোযোগ দিতে পারেন। এটাকে আমরা বলি স্কিমিং করা। স্কিমিং করতে আপনার কাজে লাগবে। দেখলাম সব প্যারাগ্রাফে প্রপার নাউন আইডেন্টিফাই করবেন এবং মনে রাখবেন এই প্রপার নাউন গুলো কোনো ওইভাবে কোনো মিনিং হয় না, ঠিক আছে? এগুলো জায়গা, ব্যক্তি, তারপরে হচ্ছে আপনার জিনিসের নাম। সো এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং একটা প্রপার নাউন অনেক জায়গায় ব্যবহৃত হতে পারে, কারণ যেমন ইন্দোনেশিয়া বা ইউরোপ শব্দটা এখানে অনেকবার ব্যবহৃত হয়েছে এরকম। সো এটা দ্বিতীয় কাজ। এবার অ্যাডজেক্টিভ আপনি আইডেন্টিফাই করবেন। আপনাকে এখানে ছোট্ট করে একটা অ্যাডজেক্টিভের আইডেন্টিফিকেশন দেখায়, এখানে দেখেন। আমি বলেছি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে। এই লিভস এখানে দেওয়া আছে, লিভস হচ্ছে নাউন, তো এটা মডিফাই করছে ডার্ক, গ্রিন, ওভাল, তিনটা অ্যাডজেক্টিভ। এই তিনটা অ্যাডজেক্টিভ একটা নাউনকে মডিফাই করেছে কি, একটা লিভ কি রকম দেখতে সেটা বুঝাতে ডার্ক, গ্রিন, ওভাল, এই তিনটা। আপনার দরকার আসলে হয়তো যদি নাউন ফিল আপ করতে হয়, হয়তো নাউন লিভসটাই দরকার, এই সবগুলো অ্যাডজেক্টিভ আপনাকে ডিস্ট্রাক্ট করেছে। অথবা যদি অ্যাডজেক্টিভ দরকার হয় তাহলে ডার্ক গ্রিন দরকার না ওভাল শেপ হচ্ছে ওভাল, গ্রিন হচ্ছে কালার, ডার্ক হচ্ছে এটা, এটার চেহারাটা কেমন। সো এইভাবে কিন্তু আপনাকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে। এইভাবে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করে যদি আপনি শিখেন, যখন ফিল ইন দ্য গ্যাপস করবেন তখন আপনার কোনোই ব্যাক পেতে হবে না। যেমন ধরেন এখানে আমি একটু দেখিয়ে দিই, দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ। আমার মনে হয় এটার আনসার আপনারাই বলতে পারবেন, কারণ ওই ছোট ডার্ক গ্রিন ওভাল লিভস এখানে দেওয়া আছে। একটাই শেপ নিয়ে কথা হচ্ছে, একটা অ্যাডজেক্টিভ শেপ নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে ওভাল। তো ওভালটা এখানে বসবে। দেখেন কত ইজিলি কিন্তু আপনি এটার আনসার পেয়ে গেলেন। দিস ইজ হাউ ইউ উইল আইডেন্টিফাই বার্ডস অফ স্পিচ। এবার আসুন দ্বিতীয় যে কাজ, সেটা সুপর্দ করি আপনাদের কাছে। দ্বিতীয় কাজ হলো আইডেন্টিফাইং সেন্টেন্স টাইপ। আপনাকে সেন্টেন্স টাইপ আইডেন্টিফাই করতে হবে। তো সেন্টেন্স তো অনেক ধরনের হয়। আমি শুধু এখানে এমফাসিস করেছি কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করবেন কিভাবে, কমপ্লেক্স সেন্টেন্সের মিনিং কিভাবে বের করবেন, এবং কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফিকেশন কেন এত গুরুত্বপূর্ণ। বাকি সেন্টেন্স টাইপও আপনি বের করবেন, কিন্তু আমি শুধু এখানে গুরুত্ব দিয়েছি কমপ্লেক্স সেন্টেন্স বের করার ব্যাপারটা। কারণ এই যে প্যাসেজগুলো আপনারা পড়বেন আইএলটিএস রিডিং এ, এগুলো ম্যাক্সিমাম সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো আমি আপনাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করবেন, কমপ্লেক্স সেন্টেন্সের যে মেইন ক্লজটা সেটা আইডেন্টিফাই করবেন এবং সেটার মিনিং বের করবেন। কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজ আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি দ্রুত কোনো সেন্টেন্সের মিনিং বের করতে যান, আর আপনি যেহেতু বেসিক প্রিপারেশন নিচ্ছেন, বেসিক লেভেলে আছেন, এটা আপনি হয়তো একটু হিমশিম খেতে পারেন, কিন্তু আপনাকে আমি বলবো আইএলটিএস রিডিং, রাইটিং এবং স্পিকিং এই তিনটার জন্য মাস্ট আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স শিখতে হবে। মানে আইএলটিএস দিচ্ছেন মানে আপনাকে কমপ্লেক্স স্ট্রাকচার জানতে হবে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স হোক বা কমপ্লেক্স ওয়েতে কমপ্লেক্স করে কিছু বলা হোক, যেটাই হোক, আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স জানতে হবে, গ্রামাটিক্যাল কমপ্লেক্স সেন্টেন্স জানতে হবে। তারপরে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে। নেগেটিভ সেন্টেন্স তো যেগুলো ডু নট, নট, নো, নান, কুডন্ট, শুড নট, এগুলো দিয়ে ব্যবহৃত, যেগুলোতে নট শব্দ ব্যবহার না করে নেগেটিভ সেন্টেন্স দেওয়া হয়, সেই নেগেটিভ সেন্টেন্সের কথা আমি বলতেছি। সেই নেগেটিভ সেন্টেন্স আপনাকে বের করতে হবে। এবং লাস্টে যেটা অ্যাপোজিশন একটা গ্রামাটিক্যাল টার্ম, এই অ্যাপোজিশন বের করা আপনাকে অবশ্যই জানতে হবে। আমি আপনাকে বলি এই ভিডিওতে আমি যতগুলো কাজ দিয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার অ্যাপোজিশন আইডেন্টিফাই করা। অবশ্যই আপনাকে অ্যাপোজিশন আইডেন্টিফাই করা শিখতে হবে। তো চলুন আমি প্যাসেজ থেকে অ্যাপোজিশন আইডেন্টিফাই করার টেকনিকটা বলে দিচ্ছি। কেন আপনি আইডেন্টিফাই করবেন অ্যাপোজিশন? কারণ অ্যাপোজিশন যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি কোনো সেন্টেন্সের মিনিং কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করার চেয়েও
সহজে বের করতে পারেন, কারণ এই সেন্টেন্সগুলো মোটামুটি বড় হয়। তো প্রথম সেন্টেন্সে একটা অ্যাপোজিশন ব্যবহার করা হয়েছে, সেটা দেখে দিই। আচ্ছা, অ্যাপোজিশন কি একটু সংক্ষেপে বলি, আপনি অত কমপ্লেক্স করে মনে রাখার দরকার নাই, খালি মনে রাখবেন অ্যাপোজিশন হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এটুকু মনে রাখলেই হবে। কিসের এক্সট্রা ইনফরমেশন? আগে যে কথাটা বলা হয়েছে তার এক্সট্রা ইনফরমেশন। আগে হয়তো কোনো নাউন নিয়ে কথা বলা হয়েছে, সেই নাউনের এক্সট্রা ইনফরমেশন হিসেবে অ্যাপোজিশন ব্যবহার করা হয়। এই সেন্টেন্সে একটা অ্যাপোজিশন আছে, এবং অ্যাপোজিশন বের করার খুবই ইজি, টেকনিক্যালি ইজি। আমি যদি সংজ্ঞা বা হচ্ছে গ্রামাটিক্যাল উদাহরণ না যাই তাহলে ইজি। যেমন ধরেন এই প্রথম সেন্টেন্স, এই প্রথম সেন্টেন্সে অ্যাপোজিশন ব্যবহার করা হয়েছে। অ্যাপোজিশন আইডেন্টিফাই করার জন্য আপনাকে দুইটা কমা আইডেন্টিফাই করতে হবে প্রথমে। এই যে এটা একটা কমা, এটা আরেকটা কমা, এটাই হচ্ছে অ্যাপোজিশন। দুই কমার মাঝখানে অ্যাপোজিশন। তো দেখেন, প্রথম বলেছে ন্যাটমেগ ট্রি। এই ট্রি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে এটা। তো আমার আসলে এই প্যাসেজ সলভ করার জন্য কোনো ধরনের বৈজ্ঞানিক নামের প্রয়োজন হবে না। তো এটা একটা এক্সট্রা ইনফরমেশন এই গাছ সম্পর্কে, এই গাছের বৈজ্ঞানিক নাম এটা। তো এটা অ্যাপোজিশন হিসেবে মাঝখানে ইউজ করা হয়েছে। এরকম আপনি মোটামুটি 80% সেন্টেন্স পাবেন যেগুলোতে এই অ্যাপোজিশন ব্যবহার করা হয়। তো এই অ্যাপোজিশন আপনি কি করবেন, প্রথমেই খুঁজবেন এরকম বড় কোনো ফ্রেজ দেওয়া আছে যেটা দুই কমার মাঝখানে বসানো, সেটাই অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এরকম অনেকগুলো সেন্টেন্স পাবেন যেগুলো অ্যাপোজিশন। আসলে এই অ্যাপোজিশনগুলো দুইটা ক্যারেক্টারিস্টিক বহন করে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তারা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিবে, আগের কমার আগে যে ব্যবহৃত নাউনটা আছে সেটার, নাউন বা প্রোনাউনের এক্সট্রা ইনফরমেশন দিবে। আরেকটা হলো এরা এই সেন্টেন্স থেকে যদি এদেরকে বাদ দিয়ে দেন, আপনি এটা কেটে দিলেন, মনে করেন এই সেন্টেন্সে এটুকু নাই, তারপরেও সে এই সেন্টেন্স পুরো ফুল মিনিং দিবে। তার মানে এই অ্যাপোজিশন অবশ্যই এক্সট্রা একটা ইনফরমেশন। আপনি মনে করেন এই সেন্টেন্সটাই দ্য ন্যাটমেগ ট্রি, আমি এটুকু বাদ দিলাম, মনে করলাম সেন্টেন্সে নাই ইজ আ লার্জ এভারগ্রিন ট্রি নেটিভ টু সাউথ ইস্ট এশিয়া। দেখেন এটুকুর কি কোনো দরকার আছে? নাই। তার মানে এই এক্সট্রা ইনফরমেশনটুকু আপনি যদি কোনো সেন্টেন্সে পান অ্যাপোজিশন হিসেবে, এটা ব্লক করে দেবেন। আমি আপনাকে সাজেস্ট করবো একটা হালকা পেন্সিল নেবেন, নিয়ে এই পেন্সিল দিয়ে হালকা করে এটা একটু কেটে রাখবেন অ্যাপোজিশন পেলে। এটার মানে হচ্ছে আপনি অ্যাপোজিশন আইডেন্টিফাই করেছেন। বা অনেক ক্ষেত্রে এটা যদি না করতে চান তাহলে একটা নোট খাতা নেবেন, নোট খাতায় অ্যাপোজিশনগুলো আলাদা করে লিখে রাখবেন। ওই অ্যাপোজিশনগুলো বাদ দিয়ে আপনি মিনিং পুরো সেন্টেন্স পড়বেন, তাহলে দেখবেন মিনিং খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারছেন। এই গেল 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো আন্ডারস্ট্যান্ডিং মিনিং। মিনিং আপনাকে বুঝতেই হবে, কিন্তু এখানে মিনিং বোঝার সহজ কোনো টেকনিক আমি শেয়ার করবো না, তবে মিনিং কিভাবে আপনি নোট ডাউন করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো। তো মিনিং কি কি জিনিসের মিনিং বুঝতে হবে, পুরো সেন্টেন্সের মিনিং বুঝতে হবে, আপনাকে মেইন ক্লজের মিনিং বুঝতে হবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করবেন, এটার মেইন ক্লজের মিনিংটা কি সেটা আপনাকে বুঝতে হবে। তারপরে মিনিং অফ দ্য ফ্রেজের মিনিং বুঝতে হবে, কারণ ফ্রেজ বলতে আমরা কি বুঝি, 2-3টা ওয়ার্ড নিয়ে চাঙ্ক অফ ওয়ার্ডস থাকে, সেটা একটা ফ্রেজ। এই ফ্রেজের মিনিং কি সেটুকুর মিনিংও বুঝতে হবে। এবং লাস্টে যেটা হচ্ছে মিনিং অফ দ্য ওয়ার্ডস, এটা নিয়ে আমি কথা বলবো। আসলে মিনিং অফ দ্য ওয়ার্ডস মানে অনেকে বলে যে অনেক ডিফিকাল্ট ওয়ার্ডের মিনিং আপনাকে বুঝতে হবে যদি আইএলটিএস রিডিং এ খুব ভালো করতে চান। আমি বলবো হ্যাঁ, আমি একমত, কিন্তু আপনাকে সহজ ওয়ার্ডেরও মিনিং বুঝতে হবে। খালি মনে রাখেন না যে খালি কঠিন ওয়ার্ডের মিনিং আমি বুঝবো, সহজ ওয়ার্ডের মিনিং আমার খুব একটা ভালো করে জানার দরকার নাই, বা সহজ বলতে কি বোঝায়। আমার কথা হলো আপনি যে ওয়ার্ডের মিনিং পারেন না সবগুলোরই মিনিং আপনি বুঝবেন। আর টপিক ধরে ধরে যদি মিনিং বের করতে পারেন তাহলে আরো ভালো। আমি যেহেতু প্যাসেজ নিয়ে কথা বলতেছি, একটা প্যাসেজে কি কি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলো আপনি মনে রাখবেন। এবার আপনি টেকনিক বলে দিচ্ছি একটা, যেটা দিয়ে আপনি সহজে কম সময়ে অনেক বেশি ওয়ার্ড মিনিং শিখতে পারবেন, লিখতেও মনে রাখতে পারবেন। সেটা কি, সেটা আমি অনেকটা এইভাবে কাজ করি, আমি বই থেকে দেখাই। যেমন ধরেন এটা একটা প্যাসেজ, এই প্যাসেজ থেকে আমি হচ্ছে ওয়ার্ড মিনিং, যতগুলো ওয়ার্ড মিনিং আমি পারি না সেগুলো শিখবো। আমি কি করব, তাহলে মনে করেন সাবকন্ট্রাক্টিং, এটার মিনিং আমি পারি না, এটা ডিফিকাল্ট। প্রথম কাজ এটা আন্ডারলাইন করব, আন্ডারলাইন করে
আমি একটা এরো চিহ্ন দিয়ে বইয়ের উপরেই এটার মিনিং, বইয়ের পাশে এটার মিনিং লিখে রাখবো। আর আমি আপনাদের যখন পার্টস অফ স্পিচ বের করতে বলেছি, পার্টস অফ স্পিচ বের করার সময় একটা কাজ করবেন, পার্টস অফ স্পিচ আন্ডারলাইন করবেন। যেমন ধরেন এটা কম্পিটিশন, কম্পিটিশনে এটা পার্টস অফ স্পিচ, এটা একটা নাউন, এরকম আন্ডারলাইন করে এর নিচে এন লিখে রাখবেন, ভার্ব হলে ভি লিখে রাখবেন, অ্যাডজেক্টিভ হলে এডি জে লিখে রাখবেন। সো আপনি যখন ওয়ার্ড মিনিং বের করতেছেন, সেটা মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, ডিকশনারি দেখে হোক, যেভাবে হোক, এটা আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করে এটার মিনিং এখানেই লিখে রাখবেন। সবগুলো যতগুলো ওয়ার্ড মিনিং আপনি পারেন না, পেন্সিল দিয়ে এটার আশেপাশে লিখে রাখবেন। কেন এই টেকনিক? কেন এই টেকনিক? এই কারণে আপনি যখন পরের দিন কোনো কারণে এই বই ওপেন করবেন বা পড়তেই ওপেন করতেছেন বা রিভাইজ দিচ্ছেন, তখন দেখবেন খুব সহজে আপনি এই মিনিংগুলো আবার আপনার চোখের সামনে চলে আসবে। কারণ হলো এগুলো এখানেই লেখা আছে। এখন আপনি এইখান থেকে ওয়ার্ড নিয়ে নোটে তুললেন, নোট খাতায় তুললেন, নোট খাতায় তুলে আবার এটা মিনিং লিখলেন, ওইটা ওই খাতায় সেপারেট হয়ে গেল। এটার সাথে মিনিং এর সম্পর্ক দুই জায়গায় হয়ে গেল। তো এটা অনেক টাইম কনজিউমিং, অত টাইম আমার নাই। তাহলে আমি কি করব? তাহলে আমি এই জায়গায় ওয়ার্ড মিনিং লিখে রাখবো এতে। এটা আমার টেকনিক, আমি জানি না, এটা আমার অনেক কাজে দেয়। আমি এইভাবে ওয়ার্ড মিনিং শিখি বেশি। সো অনেকে বইয়ে দাগায় টাগায় না, বইয়ে দাগানো শুরু করেন, এটা কোনো ব্যাপার না। 2-3 সেট আইএলটিএস বই কিনবেন, আইএলটিএস বই কিনতে তো বেশি টাকা লাগে না। সো ডু দিস, চেঞ্জ ইউরসেলফ, এটা আপনাকে একদম চেঞ্জ করে দেবে। এইভাবে আপনি ওয়ার্ড মিনিং মনে রাখবেন। আর সেন্টেন্সের মিনিং এর অনেকগুলো ওয়ে দেখেছি। অ্যাপোজিশন আপনাকে আইডেন্টিফাই করে ওইটা সেন্টেন্স থেকে নাই করে দিতে হবে অনেকটা। তারপরে হচ্ছে বাকিটুকু পড়তে হবে, আপনি মিনিং, সেন্টেন্সের মিনিং বুঝে যাবেন। ফ্রেজের মিনিং বুঝতে হবে যে পার্টিকুলারলি এই ফ্রেজটুকুর মিনিং কি। যেমন ধরেন ডেঞ্জার অফ কম্পিটিশন, শুধু পার্টিকুলারলি এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের মিনিং কি সেটা আপনাকে বের করতে হবে। এটা আপনার হার্ডওয়ার্ক করে বের করতে হবে, বের করা উচিত। এবং এই ওয়ার্ড মিনিং, সেন্টেন্সের মিনিং, ফ্রেজের মিনিং যে ধরনের কোয়েশ্চেন টাইপে আপনি সলভ করতে চান না কেন, আপনার কাজে আসবে। আপনি খালি ইমাজিন করেন, একটা প্যাসেজ আমি যেভাবে বলতেছি সেভাবে যদি সলভ করেন, তাহলে আপনি কতগুলো জিনিস শিখলেন। আর এইভাবে অ্যানালাইসিস করলে আপনি পরবর্তীতে এই ধরনের কোশ্চেন, কারণ এই ধরনের প্যাসেজে ওরা ব্যবহার করে একই স্ট্রাকচার, একই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্ন, একই ধরনের প্যারাগ্রাফের প্যাটার্ন ওরা ব্যবহার করে। তাহলে আপনি যদি এইভাবে পোস্টমর্টেম করে এই প্যাসেজগুলো পড়েন 12টা দিন, তাহলে আপনি পরবর্তীতে যখন কোয়েশ্চেন সলভ করতে বসবেন, তাহলে দেখবেন আপনার আন্ডারস্ট্যান্ডিং আপনি নিজেই ফিল করতে পারবেন। এটা হলো 3 নাম্বার। এবার 4 নাম্বারে আসি। 4 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে মেইন ডিফিকাল্ট কিছু কোয়েশ্চেন প্যাটার্ন থাকে আইএলটিএসে, তার মধ্যে একটা হলো হেডিং ম্যাচিং করা। তো 4 নাম্বারটা হচ্ছে আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে হচ্ছে হেডিং ম্যাচিং আপনার জন্য কোনো হেডেক বই আনবে না। 4 নাম্বারটা হচ্ছে নো দ্য ফাংশন অফ প্যারাগ্রাফ। আপনাকে প্যারাগ্রাফের ফাংশন জানতেই হবে। অনেকেই হয়তো জানেন না যে প্যারাগ্রাফের ফাংশন আছে। ছোট একটা প্যারাগ্রাফ একটা নির্দিষ্ট ফাংশনে কাজ করে, সেই প্যারাগ্রাফের একটা স্ট্রাকচার আছে। তো আমি এখানে একটু সংক্ষেপে বলে দেই, ডিটেলে হয়তো বলতে পারবো না। সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফে 3টা পার্ট থাকে। প্রত্যেকটা প্যারাগ্রাফে 3টা পার্ট থাকে, সেটা ছোট প্যারাগ্রাফ হোক, বড় প্যারাগ্রাফ হোক। তবে একটু ভালো সাইজের প্যারাগ্রাফে এটা আইডেন্টিফাই করা সহজ হয়। এই 3টা পার্ট কি? একটা হচ্ছে টপিক সেন্টেন্স, মেইন আইডিয়াস, কনক্লুডিং আইডিয়াস। এবং আইএলটিএস এর এই যে একাডেমিক বা জিটি যেটাই বলেন কেন, যে প্যাসেজগুলো এখানে দেওয়া হয়, যে প্যারাগ্রাফগুলো ব্যবহার করা হয়, এই সবগুলোই হচ্ছে এই স্ট্রাকচার অনুযায়ী দেওয়া। এটা একদম পরীক্ষিত, আপনিও পরীক্ষা করে দেখতে পারেন। আর একটু গুগল সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে প্যারাগ্রাফের 3টা পার্ট কিভাবে কাজ করে, কিভাবে আইডেন্টিফাই করে, আপনি এগুলো বুঝে যাবেন। এটার একটা ক্লাস করে নিয়েন ইউটিউবে অথবা গুগল সার্চ করে। যাই হোক, তো এই প্যারাগ্রাফ আইডেন্টিফাই এর পরে আপনার কাজ হলো আপনাকে টপিক সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে। টপিক সেন্টেন্স আসলে কি, আমি ছোট করে বলি, অত বেশি বলতে পারবো না। ছোট করে যদি বলি, টপিক সেন্টেন্স হচ্ছে একটা প্যারাগ্রাফের সেই সেন্টেন্সটা যেই সেন্টেন্সে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া হয়।
তবে এখানে একটা প্যাচ আছে। প্যারাগ্রাফ যদি একটু ছোট হয় তাহলে হয়তো প্রথম বা দ্বিতীয় সেন্টেন্স, প্রথম অথবা দ্বিতীয় সেন্টেন্স টপিক সেন্টেন্স হবে। কিন্তু প্যারাগ্রাফ বড় হলে অনেক সময় প্রথম দ্বিতীয় সেন্টেন্স তো হতেই পারে, তৃতীয় বলতে লাস্টের সেন্টেন্সটাও টপিক সেন্টেন্স হতে পারে। তো টপিক সেন্টেন্স যদি আপনি খুঁজতে চান 3 জায়গায় খুঁজবেন। এক হচ্ছে প্রথম সেন্টেন্সটা, যদি না হয় তাহলে দ্বিতীয় সেন্টেন্স টপিক সেন্টেন্স, যদি দ্বিতীয় সেন্টেন্স না হয় তাহলে লাস্ট সেন্টেন্স টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে যেখানে ছোট করে প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা বলা আছে সেটাকে টপিক সেন্টেন্স বলে। সো এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এইবার প্যারাগ্রাফের ফাংশন বোঝার ক্ষেত্রে আরেকটা কাজ আপনাকে করতে হবে, প্যারাগ্রাফের মেইন আইডিয়া আইডেন্টিফাই করতে হবে। টপিক সেন্টেন্সের সাথে সেটা ওতপ্রোতভাবে জড়িত, তবে টপিক সেন্টেন্সকে বাকি যে ওয়ার্ড সেন্টেন্স গুলো আছে সেগুলো কতটা মডিফাই করেছে সেটার উপর আসলে মেইন আইডিয়া বোঝা সহজ হয়। এই প্যারাগ্রাফের ফাংশন বোঝানো অত সহজ না। আমি ছোট করে যেটুকু বললাম সেটুকু আপনি নেক্সট যতদিন সময় পাচ্ছেন ততদিন, মানে যতদিন বলতে 12 দিনের চ্যালেঞ্জ নিচ্ছি আমরা, এই 12 দিনে এই কাজটা করব। তো এটা 4 নাম্বারটা আমার বোঝানো শেষ। কাজ শুরু করে দেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না। এটা আমার আইডিয়া, একটু অগোছালো লাগতে পারে, কিন্তু কাজ শুরু করলে আপনি বুঝতে পারবেন এগুলো কিভাবে কাজ করতেছে। এবার লাস্টে আসলে এই যে 4টা আইডিয়া আমি শেয়ার করলাম বা 4টা কাজ আপনাকে আমি দিলাম, প্রথমটা ছিল আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, দ্বিতীয়টা ছিল আইডেন্টিফাইং সেন্টেন্স টাইপ, তৃতীয়টা ছিল আন্ডারস্ট্যান্ডিং মিনিং, চতুর্থটা ছিল নো দ্য ফাংশন অফ প্যারাগ্রাফ। লাস্টে যেটা কেমব্রিজ বই থেকে সলভ করবেন সেরকম না, লাস্টের একটা যেটা আমি বলেছিলাম 5 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এটা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা কেমব্রিজ বই থেকে আমি আইডিয়া গ্যাদার করতে বলবো না, মানে বাকি 4টা আলাদা, এটা আলাদা। কেমব্রিজ বই থেকে যে 4টা আপনি কাজ করতেছেন সেগুলো তো আপনার কাজে দিবে। 5 নাম্বারটা একটু অন্যভাবে আইডিয়া গ্যাদার করতে হবে, গ্যাদার ইনাফ আইডিয়া। এই আইডিয়া গ্যাদার করার সিস্টেমটা আমি এখানে সংক্ষেপে বলে দেব। তো আইডিয়া গ্যাদার যখন আপনি করবেন তখন মনে রাখবেন আমি এখানে কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি, সেটা আইডিয়া বের করার কিছু টেকনিকও আছে, সেটাও আমি এখানে বলে দেব। তো এই টপিকগুলো হলো, টপিক আসলে এত ছোট করা যায় না, আমি মোটামুটি কয়েকটা টপিক এখানে 6টার মতো মানে একদম কম্প্রেস করে নিয়ে আসছি। আরো অনেক টপিক থাকতে পারে, আমি জাস্ট এখানে উদাহরণ হিসেবে দিয়েছি। যেমন এগ্রিকালচার, এনশিয়েন্ট এগ্রিকালচার, মডার্ন এগ্রিকালচার, এটা সম্পর্কে জানেন। তারপরে এনভায়রনমেন্ট সম্পর্কে জানেন, ফরেস্ট, অ্যানিমালস, রিভার্স সম্পর্কে জানেন। তারপরে জানেন হিস্ট্রি অফ টেকনোলজিক্যাল ইনভেনশনস, হিউম্যান বিইং, হিস্ট্রি অফ কালচার, হিস্ট্রি অফ ট্রেডিশন, হিস্ট্রি অফ সিটি, হিস্ট্রি অফ বিল্ডিং, এগুলো সম্পর্কে জানেন। তারপরে আপনাকে জানতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে, তাহলে আপনাকে জানতে হবে সাইকোলজি অফ এডুকেশন, সাইকোলজি অফ হিউম্যান বিহেভিয়ার, সাইকোলজি অফ চিলড্রেন, সাইকোলজি অফ হিউম্যান ব্রেইন, সাইকোলজি অফ মাদার, সাইকোলজি অফ সিবলিংস, এবং লাস্ট নো অ্যাবাউট ফেমাস পিপল। তো এখন প্রশ্ন থাকতে পারে যে এগুলো আসলে আমরা কই থেকে আইডিয়া অর্জন করব? আইডিয়া অর্জন করা কি এত সহজ? 3 ভাবে আপনি আইডিয়া অর্জন করতে পারেন। প্রথমটা নিয়ে বলি। প্রথমটা হচ্ছে, মনে করেন আপনি অ্যানশন্ট এগ্রিকালচার সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে অ্যানশন্ট এগ্রিকালচার লিখে টেড টক লিখবেন, অ্যানশন্ট এগ্রিকালচার টেড টক্স ভিডিওস চলে আসবে। এবং আমি আপনাকে যে কোনো কিছু ইংলিশ চর্চা করার জন্য এই মুহূর্তে টেড টক্স ভিডিও দেখা সাজেস্ট করবো, কারণ এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। টেড টক ভিডিও দেখলে আপনি স্পিকিং এ অনেক ভালো করবেন, কারণ স্পিকিং এ যখন টেড টক ভিডিও আমরা দেখি আইডিয়া লাগে। স্পিকিং কথা বলতে গেলে, একটা টপিক নিয়ে কথা বলতে গেলে আপনার আইডিয়া লাগবে, সেই আইডিয়া আপনি জেনারেট করবেন হচ্ছে টেড টক ভিডিও থেকে। অনেক আপনি টেড টক ভিডিও যখন দেখতেছেন আইডিয়া জেনারেট করতেছেন, শুনতেছেন, লিসনিং প্র্যাকটিস হচ্ছে। আবার এগুলো যখন আপনি আইডিয়া হিসেবে কাজে লাগাবেন তখন এটা রিডিং এরও প্র্যাকটিস হচ্ছে অ্যাট দ্য সেম টাইম স্পিকিং এর, কারণ আপনি মানুষ যা শুনে সেটা ভিতরে ইনকর্পোরেট হয়ে আইডিয়ার সৃষ্টি করে, সেখান থেকে আমরা কথা বলি। তো আপনাকে শুনতে হয় অনেক বেশি। এই গেল। দ্বিতীয়টা হচ্ছে বই পড়ে। বই অনেকে পড়তে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, অনেকের কাছে বোরিং লাগে, তবে বই পড়া বেস্ট। এই রিলেটেড বই পাওয়া, এগুলো বিভিন্ন লাইব্রেরিতে গেলে আপনি এই রিলেটেড বইগুলো পাবেন। সো এটা একটু ডিফিকাল্ট। লাস্টেরটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মুভি দেখে। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি মুভি দেখতাম হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে পেন ড্রাইভ দিয়ে দিতাম, ওরা যেই রকম মুভি পেত তখন এনে দিত। তো সেই সময় এভাবেই ল্যাপটপে নিয়ে এই মুভিগুলো দেখতাম। কিন্তু এখন
আপনাদের জন্য মুভি দেখা, ক্যাটাগরি বেসড মুভি দেখা অনেক সহজ। খালি নেটফ্লিক্সে ঢুকে যাবেন, ঢুকে আপনি যদি এনভায়রনমেন্ট রিলেটেড কোনো মুভি দেখতে চান সেটাও পাবেন, হিস্ট্রি রিলেটেড হিস্ট্রিক্যাল মুভি, ডকুমেন্টারি, এভরিথিং পাবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, সাইকোলজি রিলেটেড, ফেমাস পিপল মানে বায়োগ্রাফি রিলেটেড যে মুভিগুলো হয় সেগুলো পাবেন। সো আপনার জন্য আইডিয়া জেনারেট করা খুবই সহজ। আমি যে 3টা ওয়ে বললাম, আমার মনে হয় সবচেয়ে এক্সাইটিং হচ্ছে মুভি দেখে আইডিয়া জেনারেট করা। সো ডু দিস। এবং ট্রাস্ট মি, এই যে 5টা কাজ আমি আপনাদেরকে দিলাম, 5ম কাজটা আপনি যতদিন আইএলটিএস প্রিপারেশন নেবেন ততদিনই করবেন। মানে আইডিয়া গ্যাদারিং এটা আপনার একটা কন্টিনিউয়াস প্রসেস। বাকি যে 4টা কাজ আপনাকে আমি দিয়েছি, একটা হচ্ছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাইং সেন্টেন্স টাইপ, গ্যাদারিং মিনিং, আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং, এবং নোয়িং দ্য ফাংশন অফ প্যারাগ্রাফস। এইগুলো আপনাকে যেটা করতে হবে, এই 12 দিন করেন, 12 দিনের চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করে দেন, ইনশাল্লাহ আপনি এগুলো বেসিক যে মিশন, বেসিক বিল্ড আপ করার যে মিশন, সেই মিশনে আপনি পিছপা হবেন না। তো এই পর্যন্ত হচ্ছে আমার আইডিয়া শেয়ারিং এবং আপনার হোমওয়ার্কের কাজ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন।